কিন্তু মুক্তিযুদ্ধকে স্মরণ করতে গেলে, মুক্তিযুদ্ধকে স্বীকার করতে গেলে, এই যে আমার বন্ধুবর মাননীয় সংসদ সদস্য ইকবাল হাসান মোহাম্মদ টুকু যে রিটার্ন সাবমিশন দিল এখান থেকে তো আপনাদের বুঝতে হয় সেই সময়টার জন্য আজকের প্রেক্ষাপটে বিবেচনা করে আপনাদের ৭১-এর কর্মকাণ্ড যে সঠিক ছিল না, ব্যাঠিক ছিল, ভুল ছিল, জনগণের পক্ষে ছিল না, তার জন্য ক্ষমা চাইতে অসুবিধা কি? তার জন্য আপনারা ভুল স্বীকার করতে ক্ষতিটা কি? মানুষ ভুল করে, মানুষই সংশোধন করে। ভুলকে যারা আঁকড়ে রাখে তারা নিন্দিত হয়, যারা ভুলকে স্বীকার করে তারা নন্দিত হয়। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতি একটা প্রতিষ্ঠান। আমার অনেক বন্ধুরা রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে চান না, কিন্তু তারা কিন্তু রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন শপথ নেন তখন আমার সামনে যারা আছেন তারা অনেক নেতাই সেখানে উপস্থিত ছিলেন। আমি রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে চাই এই কারণে, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। রাষ্ট্রপতির জন্ম নিয়ে কথা থাকতে পারে, এখানে তিনি আসছেন, সংসদের রীতিনীতি অনুযায়ী সংসদ আহ্বান করছেন। প্রথম তিনি বক্তব্যের মধ্য দিয়ে, তার বক্তব্যের মধ্যে বাস্তবতার প্রতিফলন ঘটছে এবং তিনি অতীতকে আঁকড়ে বর্তমানকে অস্বীকার করেন নাই। সেই কারণেই বাস্তবতাকে যে মেনে নেওয়া, এই কারণেই তিনি ধন্যবাদ পান। আমি তাকে ধন্যবাদ জ্ঞাপন করি। আর এর বেশি কথা এই সম্পর্কে আমি বলবো না। মাননীয় স্পিকার, আমরা প্রায়ই বলি আমাদেরকে জাতিকে ঐক্যবদ্ধ রাখা। মাননীয় বিরোধী দলের নেতা সেদিন বলছিলেন আমরা জাতিটাকে যেন বিভক্ত না করি, আমরা জাতিকে যেন এক জায়গায় রাখি। কথাটা অত্যন্ত ভালো। আমার দলের প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, তিনি সবসময় বলতেন ইউনিটি ইজ দ্য প্রিকন্ডিশন অফ সভারেন্টি। একটি জাতি যদি দ্বিধাভক্ত হয় তাহলে আগ্রাসী শক্তি সেই জাতিকে শোষণ করার প্রয়াস নেয়। সে কারণে জাতিকে ঐক্যবদ্ধ করার ডাকই দিয়েছিলেন। আর ওই ঐক্যবদ্ধর মূল ভিত্তি ছিল জাতীয়তাবাদ। তিনি শুধু দেশের স্বাধীনতার যুদ্ধ করে দেশ স্বাধীন করেন নাই, তিনি কিন্তু একটি জাতীয় গঠন করছেন, যেটাকে আমরা বলি বাংলাদেশ। আমার সামনে যারা বসা আছেন তারা কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে না। সুতরাং জাতীয়তাবাদী চেতনাতেই আমার দেশাত্মবোধ, আর দেশাত্মবোধ থেকে আমার দেশপ্রেমের সৃষ্টি হয়। সেই কারণেই শহীদ জিয়াউর রহমানকে স্মরণ করা নয়, শহীদ জিয়া সবসময় আমাদের কর্মের মধ্যে স্মরণ। তার পথ যদি আমি চলি, তাকে যদি ভুলে যাই তাহলে আমি বাংলাদেশ থেকে ভুলে যাব। আমি তাকে যদি ভুলে যাই তাহলে আমি গণতন্ত্রের কথা ভুলে যাব। আমি যদি তার কথা ভুলে যাই তাহলে আমার মধ্যে দেশপ্রেম বলতে কোনো জিনিস অবশিষ্ট থাকবে না। আমার নেতা জিয়াউর রহমান তিনি কিন্তু সমালোচনায় বিশ্বাস করতেন, মারাত্মকভাবে করতেন। চাটুকারিতা, মোসাহেবি অথবা অতিমাত্রায় আমরা অনেক সময় কাউকে প্রশংসা করতে করতে মানুষকে দেবতা বানিয়ে ফেলি, কিন্তু জিয়াউর রহমান এটা পছন্দ করতেন না। তিনি বলতেন ক্রিটিসিজম ইজ এ বিউটি অফ ডেমোক্রেসি, অর্থাৎ সমালোচনা থাকবে, সমালোচনার মধ্য দিয়েই আমরা একটা ঐক্যমতে আসব। নানা দল থাকবে, নানা পথ থাকবে, নানা মত থাকবে, সেইখান থেকে আমার দেশের প্রশ্নে আমি একটা সিদ্ধান্তে আসব। এটাই ছিল জিয়াউর রহমান। আমার সৌভাগ্য হয়েছে যে জিয়াউর রহমানের ২৬ তারিখের কথা শুনি নাই, আমি তার ২৭ তারিখের ভাষণ রেডিওতে রাত্রি 11:30টায় আমার কানে এসছে। আমি ২৮ তারিখে
আমি আমার এলাকায় গিয়ে তার আহ্বানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। 25শে রাতের ঘন রাতকে যখন চারিদিকে গোলাগুলি চলছিল, কানে আসছিল, আমরা পুরাতন শহরের একটি দ্বিতল বাড়িতে, সেখানে অনেক বড় বড় রাজনীতিবিদ ছিলেন। তারা একজন এবং এমপি এমএনএ ছিলেন। তারা 32 নম্বরের শেখ মুজিবের টেলিফোন নাম্বারটা দিয়ে আমাকে টেলিফোনটা কানেক্ট করতে বললেন। আমি টেলিফোনটা কানেক্ট করলাম এবং তিনি কথাও বললেন। একজন কথা বলার পরে ধপাস করে তিনি সোফায় বসে পড়লেন। আমি বললাম, দাদা কি হইল? তখন বলল যে তিনি বললেন এই মুহূর্তে তিনি গাড়িতে উঠতেছেন, সময় নাই। নির্দেশটা কি? সাবধানে থাকিস। যুদ্ধ করার কথা বলে নাই, সাবধানে থাকতে বলছে, আত্মরক্ষা করার কথা বলছে। জিয়া রহমানের ভাষণে কিন্তু আত্মরক্ষার কথা বলে নাই। তিনি সারা জাতিকে আহ্বান করছে যুদ্ধ অংশগ্রহণ করে পাক বর্বর বাহিনীকে পবিত্র মাতৃভূমি থেকে বিতাড়িত করতে। মাননীয় স্পিকার, আপনি অত্যন্ত ঘনিষ্ঠ জিয়া রহমানের পাশে। আপনি তখন যশোর ক্যান্টনমেন্টে কর্তব্যরত, সেখান থেকে ছুটে গিয়ে আপনি জেট ফোর্সে জিয়া রহমানের সাথে একসঙ্গে যুদ্ধ করছেন। যুদ্ধের ময়দানের ইতিহাস আমি বলবো না আমার কাছে মামার গল্প, কারণ আপনি ভালো জানেন। আপনার থেকে আমরা জানবো, আরও কিছু জানবো, হয়তো সময় মতো, হয়তো পার্লামেন্টে, অথবা পার্লামেন্টের বাইরে। সুতরাং আমরা কিসের জন্য যুদ্ধটা করেছিলাম? যুদ্ধটা করছিলাম বৈষম্য বঞ্চনার জন্য। যুদ্ধটা করেছিলাম গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত আমরা, অর্থনৈতিকভাবে আমরা শোষিত। এই বঞ্চনা শোষণ ব্যবস্থার থেকে অন্যদিকে গণতান্ত্রিক রায়কে তখন ইয়াহিয়া খান মেনে নিতে পারেন নাই। তাই সেই গণতন্ত্রের রায়কে পুনঃপ্রতিষ্ঠিত করা এবং অর্থনৈতিক বঞ্চনার থেকে মুক্তি পাওয়ার জন্যই শেষ পর্যন্ত কিন্তু মুক্তিযুদ্ধ করা গেল। মাননীয় স্পিকার, আমাদের মূল মন্ত্র গণতন্ত্র, সাম্য, ন্যায় বিচার। কিন্তু পাকিস্তানের 47 পাকিস্তানের আন্দোলন ছিল, সেই আন্দোলনও কিন্তু আমার সামনের লোকরা পাকিস্তানের পক্ষে ছিল না, তারা কিন্তু অখণ্ড ভারতের পক্ষে ছিল। কালকে আমাদের মাননীয় সংসদ সদস্য আজহারউদ্দিন সাহেব বললেন একটা কথা, ইঙ্গিত দিলেন প্রতিবেশীদের সাথে আমাদের কিছু চলছে কি না। প্রতিবেশীদের সম্পর্ক তো আপনাদের ব্রিটিশ আমলে, আমাদের না। সুতরাং 47 নিয়ে গর্ব করার মতো আপনাদের কিছু নাই। 52-এর ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, আমি টকবগে ছাত্র, খুব ছোট না, সেই শিক্ষা আন্দোলন থেকে আমার রাজনৈতিক জীবনের যাত্রা শুরু। আমি দীর্ঘ পথ চললাম প্রায় 64 বছর। এখন মনে হয় অনেক সাগর পাড়ি দিয়ে মনে হয় সৈকতেই পড়ে আছি। রাজনীতি এখনো শিখতে পারি নাই, রাজনীতি এখনো বুঝতে পারি নাই আমরা কখন কি কথা বলি, কোন কাজটা করি। অনেক গরমিল পাই, আন্তরিকতার অভাব পাই। সেই কারণেই বারবার জিয়াউর রহমানকে মনে পড়ে, সেই কারণেই বারবার মনে পড়ে খালেদা জিয়াকে। সেই কারণেই খালেদা জিয়াকে যদি ভুলে যাই, আন্দোলন সংগ্রামে উদ্দীপনাটা মরে যায়। আমাদের আন্দোলন শেষ হয় নাই, আমাদের সংগ্রামও শেষ হয় নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদিন বলেছিলেন একটি কর্মী সভায়, একটা জাতির মুক্তিযুদ্ধ শুরু হয়, তার সমাপ্তি হয়। আমরা যুদ্ধ শুরু করেছিলাম 26 মার্চ থেকে, আমরা সমাপ্ত করছি 16 ডিসেম্বর। কিন্তু জাতির মুক্তি এখনো আসি নাই। এই জাতির মুক্তি আসবে যতদিন দেশ আছে, যতদিন জাতি আছে। প্রেক্ষাপটের পরিবর্তন হবে, জলবায়ুর পরিবর্তন হবে, রাজনৈতিক ভাবনার পরিবর্তন হবে, নতুন প্রজন্মের নতুন আকাঙ্ক্ষার সৃষ্টি হবে। সেই আকাঙ্ক্ষাকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে অতীতের অভিজ্ঞতার আলোকে। আমরা অতীত থেকে বর্তমান আছি, বর্তমান থেকে ভবিষ্যতে যাব। আমরা অতীতকে ভুলেও থাকবো না, আবার অতীতকে আঁকড়েও থাকতে পারবো না। কারণ আমাদেরকে
একজন গ্লোবালাইজেশন আজকে পৃথিবীর সাথে আমাদেরকে চলতে হবে। আমাদের সকলের সাথে অর্থনৈতিক কারণে বন্ধুত্ব থাকবে, কিন্তু দাসত্ব থাকবে না। আমরা প্রতিবেশীর সাথে বন্ধুত্ব করব তো, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক না, সমমর্যাদার ভিত্তিতে। স্বাধীন বাংলাদেশ, সার্বভৌম বাংলাদেশ আমার জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে নয়। মাননীয় স্পিকার, আমার আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া কে ওবায়দুল কাদের বলেছিল ক্ষমা চাইতে। সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে একটি সভা ছিল, বড়, অনেক লোকের সমাগম। আমি সেদিন উচ্চকণ্ঠে বলেছিলাম ওবায়দুল কাদেরকে, বেগম খালেদা জিয়া ক্ষমা চাইবে এমন মানুষ বাংলাদেশে নাই যার কাছে ক্ষমা চাইতে পারে। আমি তখন আমার নেত্রীকে উদ্দেশ্য করে বলছিলাম, ম্যাডাম, বাংলাদেশের মানুষ এতদিন জানতো আপনি আপসহীন, বাংলাদেশের মানুষ এখন জানে আপনি মাদার অফ ডেমোক্রেসি। অ্যাজ এ মাদার অফ ডেমোক্রেসি ই শুড নট কম্প্রোমাইজ অ্যাট দি কস্ট অফ ডেমোক্রেসি। সুতরাং আমার নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের সাথে আপোষ করেন নাই। আমাদের অনেক বন্ধুরা বলছে আপনারা পালিয়ে যান নাই। না, আপনারা পালিয়ে যান নাই। কারা পালিয়ে গেছে? ১/১১ এ কথা বললে আবার আমার এই অঞ্চলেরও কিছু লোক বিব্রত বোধ করবেন। সামনের লোকটা বিব্রত বোধ করবেন কিনা আমি জানি না। ১/১১-এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম আমি, গয়েশ্বর রায়। সর্বপ্রথম যখন সংস্কারের ট্যাবলেট বিক্রি শুরু করলো বিহারী আমিন, মেজর জেনারেল আমিন, যখন সংস্কারের ট্যাবলেট বিক্রি শুরু করলো ব্রিগেডিয়ার জেনারেল বাড়ি, ফখরুদ্দিন, মঈনুদ্দিন চক্রান্ত বিরাজনীতিকরণের, আমাদের অনেক নেতা ভয়ে ভীত হয়ে দলে দলে একসঙ্গ হলো। খালেদা জিয়াকে পরিত্যাগ করলো, তার ডাকে সাড়া দিল না। সেদিন তৃণমূলের নেতাকর্মী, জনসাধারণ খালেদা জিয়াকে শক্তি জোগালো। খালেদা জিয়াও চ্যালেঞ্জ নিল, আমি দেশ ত্যাগ করব না। দেশ ত্যাগ করেন নাই, তিনি মোকাবেলা করেছেন, তিনি জেলে গেছেন। তিনি আমাকে একদিন পাঠিয়েছিলেন জামাত ইসলামের আমির জনাব মতিউর রহমান নিজামীর কাছে। সেখানে অ্যাডভোকেট কামরুজ্জামান সাহেব ছিলেন, সেখানে কাদের মোল্লা সাহেব ছিলেন। আমি ম্যাডামের অ্যাপ্রোচটা বললাম, এই মুহূর্তে আপনাদের সহযোগিতা উনি কামনা করে। মতিউর রহমান সাহেব খুব ভদ্রলোক, খুব নম্রভাবে কথাবার্তা শুনে বললেন, আমাদের সেক্রেটারি জেনারেলের সাথে দাদাবাবু একটু কথা বলেন। আমি পাশেই পেয়ে গেলাম সংগ্রাম অফিস, গেলাম। আমি যখন আলী হাসান মুজাহিদকে বললাম, তিনি যেই শব্দটা বললেন এই পার্লামেন্টে আমি উচ্চারণ করতে পারছি না। তারা একটা বিবৃতি দেয় নাই। তারা বলেছে তারেক রহমান খালেদা জিয়ার অপকর্মের দায় জামাত ইসলাম নেবে না। আমি পরে আবার ফেরত আসলাম নিজামী সাহেবের কাছে। তিনি একটু বিব্রত বোধ করলেন, বললেন, দাদা যান, আবার আসবেন, আবার কথা হবে। আমরা কিন্তু তাদের বিচার যখন হয়, আমার নেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছে তাদের উপর যেন ইনজাস্টিস না হয়, বিচারে যেন স্বচ্ছতা থাকে, বিচার যেন প্রশ্নবিদ্ধ না হয়। এক পর্যায়ে তিনি মুক্তিও চাইছেন। মুখে হাত দিয়ে বলেন, আপনারা খালেদা জিয়ার মুক্তি চাইছেন? একবার বলেন, খালেদা জিয়ার প্রশ্নে আজকে আপনাদেরকে পতাকা দিচ্ছে, মর্যাদা দিয়েছে, তার মর্যাদা আপনারা কতটুকু রেখেছেন? আপনারা অনেক কিছু স্মরণ করেন, ভালো, কিন্তু মুক্তিযুদ্ধকে স্মরণ করতে গেলে, মুক্তিযুদ্ধকে স্বীকার করতে গেলে, এই যে আমার বন্ধুবর মাননীয় সংসদ সদস্য ইকবাল হাসান মোহাম্মদ টুকু যে রিটার্ন সাবমিশন দিল এখান থেকে তো আপনাদের বুঝতে হয় সেই সময়টার জন্য আজকের প্রেক্ষাপটে বিবেচনা করে আপনাদের ৭১-এর কর্মকাণ্ড যে সঠিক ছিল না, ব্যাঠিক ছিল, ভুল ছিল, জনগণের পক্ষে ছিল না,
তার জন্য ক্ষমা চাইতে অসুবিধা কি? তার জন্য আপনারা ভুল স্বীকার করতে ক্ষতিটা কি? মানুষ ভুল করে, মানুষই সংশোধন করে। ভুলকে যারা আঁকড়ে রাখে তারা নিন্দিত হয়, যারা ভুলকে স্বীকার করে তারা নন্দিত হয়। কয়েকদিন আগে আমাদের মাননীয় লিডার অব দ্য হাউস এন্ড দ্য প্রধানমন্ত্রী বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় বলছিলেন, তিনি কিছুক্ষণ পর দাঁড়িয়ে বললেন, ভুলবশত আমি এটা বলছি, তিনি চেষ্টা সংশোধন করলেন। আমাদের কিন্তু সংশোধন করতে বলতে হয় নাই, আমরা পরে টিপ্পণী কাটতাম, হাসি দিতাম, তিনি সেই হাসিটা মিটিয়ে দিলেন নিজের ভুলটা নিজে সংশোধন করে। তারেক রহমানের দায়িত্ব নেবেন না। অনেকে বলেছেন তারেক রহমান বিদেশে, আমাদেরকে বাঁচতে হবে। আমি সর্বদাই বলতাম, নেতা কাছে কিংবা দূরে সেটা বিষয় না, নেতা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত দিতে পারাটাই নেতৃত্ব। আজকে তা প্রমাণ হয়েছে। আমি সংক্ষেপ করে আনবো মাননীয় স্পিকার, আজকে জুলাই নিয়ে কথা উঠছে, 24 দুইটি আন্দোলন হয়েছে ছাত্রদের, সাধারণ ছাত্রদের কোটা বিরোধী, একটা ভিপি নুরের নেতৃত্বে। পরবর্তী পর্যায়ে আজকে যারা এখানে মাননীয় সংসদ সদস্য হিসেবে আছেন, যারা সেদিন ডিবি হিসেবে আটক ছিলেন, আপনাদের সাথে বিএনপির অনেক নেতা আটক ছিল। আপনারা আন্দোলন শুরু করার পর 4 জুলাই আমাদের নেতা জনাব তারেক রহমান বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় জরুরি সভা ডাকলেন। সেই জরুরি সভায় আমরা অনেক বিচার বিশ্লেষণ করে আমরা এতদিন সাধারণ ছাত্রদেরকে আকৃষ্ট করতে পারিনি আমাদের আন্দোলনে। সেই কারণে আমরা ভাবলাম দায়িত্বশীল গণতান্ত্রিক দল হিসেবে বিএনপিকে অবশ্যই তাদেরকে সমর্থন দিতে হবে। 7:30টায় আপনারা প্রেস নোট পেয়েছেন, সেই প্রেস নোটে আপনারা প্রথম নৈতিক সমর্থন দিলাম এই বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে, আগ্রহের পক্ষে। যেদিন আপনারা ঢাকা মার্চ দিলেন সেদিন আপনার তড়িৎ সিদ্ধান্ত নিলাম, সিদ্ধান্ত নিয়ে আমরা ঘোষণা করলাম সর্বাত্মক সহযোগিতা। মাননীয় স্পিকার, যারা সংসদে আসছেন তারাই বৈষম্য বিরোধী আন্দোলন করছেন। আপনাদের সহকর্মী প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র, কলেজ, কিশোর কিশোরীরা আপনাদের সাথে আন্দোলন করে নাই? করেছে। আপনাদের সাথে ডিবি অফিসে অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী আটক ছিল না? ছিল। তার কন্যা অগ্নিলা রায় গ্রিন হেলার স্কুলের ক্যাপ্টেন হিসেবে পুরা স্কুলের ছাত্রদের দিয়ে রাস্তায় নেমে গণভবন পর্যন্ত গেছে। আমরা তো দাবি করি না, এটা বলা হয় রণনীতি, রণকৌশল। রণনীতিটা আমার ফেসিবাদকে হাত থেকে মুক্ত হইতে হবে, রণকৌশলটা অবস্থার পরিপ্রেক্ষিতে পরিবর্তনশীল হবে। আমরা বলেন বালির ট্রাক সরাইতে পারি নাই, এমন অপবাদ দেন। আবার আপনারা মাননীয় সদস্য, আপনি 3 মিনিটে শেষ করেন, 3 মিনিটে শেষ করেন। মাননীয় স্পিকার, সবাই সবার এলাকার কথা বলে, আমি আমার এলাকার কথা কিছুই বললাম না। বলেন, 3 মিনিট আছেন, বলেন। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাই এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন, যারা আমাদেরকে ভোট দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমার অঞ্চল সহ সারা দেশের। যারা আমার বিরুদ্ধে ভোট দিচ্ছেন তাদেরকেও, বিএনপির বিরুদ্ধে ভোট দিচ্ছেন তাদের ধন্যবাদ জানাই। আমরা সন্তুষ্ট, আনন্দিত, আমরা তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারছি। মাননীয় স্পিকার, বিএনপি রাজনীতির ইতিহাস বলতে গেলে শেষ নাই আমার পক্ষ থেকে। আমি একমাত্র অভাগা বেঁচে আছি যেদিন বিএনপি প্রতিষ্ঠিত হয়। সেই দিন শহীদ জিয়াউর রহমান রমনার বটমূলে অনাড়ম্বর পরিবেশে তিনি বিএনপি ঘোষণা দেন। আগের দিন ডেকে দায়িত্ব ছিল কয়েকটা চেয়ার টেবিল ঠিক করা। ওনার টেবিলে 7টা চেয়ার, মশিউর রহমান জাদু মিয়া, শাহজিজুর রহমান, জাসির সাত্তার, মাওলানা মতিন, রসরাজ মণ্ডল, ক্যাপ্টেন হালিম চৌধুরী। মাঝখানে তিনি 18 মিনিটের মধ্যে বিএনপি ঘোষণা দেন। সামনে জনাভিষেক সাংবাদিক ছিল, তখন এত সাংবাদিক ছিল না। যাওয়ার সময় আমাকে বললেন ওনাদেরকে একটু চা খাওয়ার। আমি বিএনপির জন্ম দেখছি, আমি হতভাগা বেঁচে আছি, জন্ম যে দেখছে। আমি হতভাগা বেঁচে আছি,
তাই জিয়া রহমানের প্রতি কৃতজ্ঞতা, তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা, আর খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতার স্মরণ পার্লামেন্টে দাঁড়িয়ে কণ্ঠে উচ্চারণ করলে হয় না। তাদের পথ চলার পথে যদি সঠিকভাবে চলি, তাদের নির্দেশ মতো রাজনৈতিক আদর্শ এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের জন্য যে পথে তারা হাঁটেন, সেই পথে যদি হাঁটি, তাহলে এই প্রকৃতপক্ষে তাদেরকে প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। মাননীয় স্পিকার, আরেকটি কথা ইকবাল হাসান মোহাম্মদ টুকু বলে নাই। ৪৩ জন পার্লামেন্টের মেম্বার, প্রাদেশিক পরিষদ এবং ন্যাশনাল অ্যাসেম্বলির মেম্বার, আপনি জানেন সম্ভবত আগস্ট মাসের দিকে মালেকের সাথে দেখা করে বঙ্গভবনে। তার মধ্যে শেখ মুজিবের চাচা মোশাররফ হোসেন খান একজন। তারা ৪৩ জন পাকিস্তানের পক্ষে বিবৃতি দেয়, সেই ৪৩ জনের বিচার হয় নাই। মাননীয় স্পিকার, আমার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নাই, আমি দাবি করি না। কারণ যুদ্ধের পর একজন মেয়ে আসলো ভর্তি হওয়ার জন্য, আমি বললাম কোনো ক্রাইটেরিয়ায় তোমাকে ভর্তি করা যায় না। সে বলল আমার কাছে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট আছে। তখন তার বাবা কলাবটার একটা জেলখানায়, আমি হতভম্ব বললাম, আমি তাকে ভর্তি করে দিলাম। আমি আমার সার্টিফিকেটটা ছিঁড়ে ফেললাম। আমি মুক্তিযুদ্ধের বিনিময়ে কিছু আশা করার জন্য